কেমন আছেন? বই পোকা প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব কিভাবে গল্প উপন্যাস লিখবেন সেই বিষয়ে, অর্থাৎ লেখালেখির কিছু কৌশল নিয়ে আলোচনা করব। গল্প লিখতে পারে এমন লোক আসলে দুনিয়াতে খুবই বিরল। 1,00,000-এ একজন হবে, হয়তো তার চেয়ে কম। বিশ্বাস হলো না? আসলে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, ধরুন আপনার মামা কিংবা আপনার চাচা কিংবা আপনার কোনো দাদা, তাদের মধ্যে কেউ একজন দেখবেন যে অত্যন্ত ভালো, সুন্দর করে জমিয়ে গল্প বলতে পারে। হয়তো তার কথা আপনি সবসময় বলেন যে সে একটি চিরায়ত গল্প বলছে বা বাচ্চাদের নিয়ে সে গল্প বলছে, সুন্দর করে বলতে পারছে। এই গল্পগুলো কিন্তু আমাদের নানা, দাদা কিংবা আপনিও হয়তো জানেন, কিন্তু সবাই কিন্তু সুন্দর করে গুছিয়ে এই গল্পগুলো বলতে পারে না। এর কারণটা কি জানেন? এর কারণ একটাই, কারণ সবাই গুছিয়ে বলতে পারে না। এই কথাটি লেখার ক্ষেত্রেও সত্য। আমরা অনেক ক্ষেত্রেই গল্প জানি, কিন্তু ভালোভাবে লিখতে পারি না। যদিও পৃথিবীতে সকল লেখক একমত যে লেখালেখি কখনো কাউকে শিখিয়ে দেওয়া যায় না, এটা রপ্ত করে নিতে হয়। আমি যদি আপনাদের লেখালেখির কোনো কৌশল বলি, সেটা শুধুমাত্রই কৌশল শেখার বিষয় হবে, লেখা আপনাকে শিখিয়ে দিতে পারবো না। আপনি কল্পনা করে দেখুন, যদি কেউ কাউকে লেখক তৈরি করে দিতে পারত, কিংবা লেখক তৈরি করার বিষয়টি তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারত, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় লেখক হতো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে, যার নাম ছিল রথীন্দ্রনাথ ঠাকুর, কিংবা তার আরও একটি ছেলে ছিল শমীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও রবীন্দ্রনাথের 3 মেয়ে ছিল। প্রথম জনের নাম বেলা, তারপর হচ্ছে গিয়ে রানী, এবং তারপরে হচ্ছে অতসী। এই 3 মেয়ের যে কোনো একজন হয়তো ভালো একজন কবি অথবা গল্পকার কিংবা লেখক হয়ে উঠত, কিন্তু তা কিন্তু হয়নি। খেয়াল করে দেখবেন যে আমরা যারা লেখালেখির কথা বলি কিংবা কলা কৌশলের কথা বলি, আসলে কি এটা সত্য যে আমরা চাইলেই কাউকে এটা শিখিয়ে দিতে পারি? এটা কখনোই সত্য নয়। তবে এই কথা বলার অপেক্ষা রাখে না যে লেখালেখির কিছু কলা কৌশল আছে, সেটা শেখা যেতে পারে। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন একটি শিশু জন্মগ্রহণ করলো, তাকে কিন্তু কেউ বলাটা শিখিয়ে দেয় না, সে নিজে নিজেই শিখে ফেলে। কিভাবে শিখে? সে আশেপাশে যারা কথা বলছে তাদের কথা বলার ধরন, তাদের স্টাইল, তাদের বিভিন্ন ধরনের চালচলন, উচ্চারণ, এসব দেখে শিশুটি আস্তে আস্তে শিখে ফেলে যে তাকে কিভাবে কথা বলতে হবে। লেখালেখির বিষয়টাই তাই। আমি এখন আপনাদেরকে যে ক্লাসের মতো করে যে কথাটি বলছি বা হাতে কলমে কিছু কথা বলবো, এটা শুধুই কলা কৌশল, যা থেকে আপনি নিজে রপ্ত করে নেবেন আপনি কিভাবে লিখবেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেখার বিষয়টা, আগ্রহের বিষয়টা এবং ভাবনার বিষয়টা। ধরুন আপনাকে বলা হলো যে আপনি একটি গল্প লিখেন। অধিকাংশ লোক যে ভুলটি করে তা হলো, যখনই তাকে কোনো গল্প লিখতে বলা হয়, কবিতা লিখতে বলা হয়, সে চোখ বন্ধ করে প্রথম যে কাজটা করে, সে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা বা তার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ে লেখা শুরু করে। এটা মোটেও অন্যায় নয়। প্রশ্ন হচ্ছে সে এই ঘটনাগুলোকে, পারিপার্শ্বিক ঘটনাগুলোকে কিভাবে দেখছে, কতটা গুরুত্ব দিয়ে দেখছে। কারণ একজন পাঠক যখন কোনো একটি বই পড়ছে বা কোনো ঘটনাকে দেখছে, তখন সে শুধুই পাঠক। ওখান থেকে সে মজা পায়, আনন্দ পায়, দুঃখ পায় অথবা বেদনা পায়। কিন্তু একজন লেখক যখন কোনো কিছুকে পড়ে বা কোনো কিছুকে দেখে, তখন সে দুটো কাজ তার মধ্যে করবে। এক পাঠকের মতো সে মজা পাবে, আনন্দ পাবে, দুঃখ পাবে, কিন্তু লেখক পরবর্তীতে আবার ভাববে যে এই ঘটনাটি যে ঘটেছে বা এই লেখাটা আমি পড়লাম, এটার কেন আমি ব্যথা পেলাম, কেন আমি আনন্দ পেলাম, লেখার স্টাইলটা কেমন, এই লেখক কিভাবে লিখেছে। এই যে গূঢ় অর্থে, এই যে গহীন থেকে দেখা, এটি লেখকের বৈশিষ্ট্য। আপনাকে দেখতে হবে সবার চেয়ে আলাদা 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 পাবে। আরো একটি বিষয় হচ্ছে
যে আপনার উপস্থাপন, আপনি কোনো কিছু উপস্থাপন করবেন, সেটি কিভাবে করবেন এবং কেন করবেন? আপনার একটি প্রেম কাহিনী বা আপনার জীবনের ঘটে যাওয়া কোনো একটি ঘটনা, এটা আমি কেন শুনব? হ্যাঁ, আমি অবশ্যই শুনব। যদি আপনার বলার মধ্যে কিংবা আপনার লেখার মধ্যে বৈচিত্র্যতা থাকে, আপনি যদি আলাদাভাবে অন্যরকমভাবে এটাকে উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই সেটি আমি শুনব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন গল্পকার অত্যন্ত ভালো গল্প লিখেছে, গল্পের প্লট অত্যন্ত সুন্দর, সুন্দরভাবে সে ফিনিশিং করেছে, কিন্তু পাঠক সেভাবে পড়ছে না। এর কারণটা হচ্ছে তার উপস্থাপনা খারাপ। মানে তিনি সঠিকভাবে এটাকে উপস্থাপন করতে পারেননি। গল্পের কোন অংশটুকুকে আগে উপস্থাপন করবেন, কোন অংশটুকুকে প্রথমে বলবেন, কোন অংশটুকুকে শেষে বলবেন, এই যে লেখার মানে গল্প তো আপনি আগেই ভেবে নিয়েছেন যে আমি এই গল্পটা লিখবো, গল্পের ঘটনাটা এরকম, এইভাবে শুরু হবে, এইভাবে শেষ হবে। কিন্তু আপনি যখন বলছেন আমাকে, তখন কিভাবে বলবেন? শেষের অংশটুকুকে আগে বলবেন, বা ভিতরে একটা অংশটাকে চমক লাগানোর জন্য আগে বলবেন, তারপরে ক্লাইম্যাক্স তৈরি করবেন, বা এই জাতীয় বিষয় করে কিভাবে বললে আমি গল্পটা শুনতে আগ্রহী হব? এই যে কৌশলটা, এই রপ্ত করার জন্য কিন্তু আমাদের এই ক্লাস। তো আমরা প্রথমেই যেটা শুরু করব সেটি হচ্ছে ছোট গল্প দিয়ে। ছোট গল্পের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যদি উপন্যাস লিখতে চান বা বৃহৎ কোনো উপন্যাস লিখতে চান, বড় কোনো নাটক লিখতে চান বা একটা ধারাবাহিক লিখতে চান, তাহলে ছোট গল্পটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে অল্প কথায় জীবনের অনেক কথা বলতে হবে। আমি আবার বলছি, অল্প কথায় জীবনের অনেক কথা বলতে হবে এবং এই কথাগুলো শ্রুতি মধুর হতে হবে, সুন্দরভাবে হতে হবে। তো প্রথমে যদি পুঁথিগত বিদ্যার কথা আমি বলি, যে পুঁথিগত বিদ্যার কিছু কলা কৌশল আছে, সেই বিষয় নিয়ে যদি আলোচনা করি, তাহলে একবারেই সহজে একটি গল্প আসলে কিভাবে তৈরি হয়। একটি গল্পে 4টি ভাগে আমরা একটা গল্পকে উপস্থাপন করি, কিন্তু সত্যিকার অর্থেই কি 4টি ভাগের মধ্যে সকল গল্প শেষ হয়? আসলে কিন্তু হয় না। রবীন্দ্রনাথের সেই কথা, রবীন্দ্রনাথ যেটা বলেছেন তার একটি কবিতার মাধ্যমে, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, অজস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চাটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। তো আমরা দেখলাম যে রবীন্দ্রনাথের কথার সঙ্গেও যদি আমরা মিলিয়ে নিই, তাহলে এই সংজ্ঞাটি অত্যন্ত ভালো একটি সংজ্ঞা। কিন্তু তারপরেও যদি বলি যে আসলে ছোট গল্পের বা লেখালেখির আসলে কোনো সংজ্ঞা নেই, এটা একান্তভাবেই কলা কৌশলগুলো রপ্ত করে লেখক তার নিজের মতো করে, নিজের স্টাইলে সেটাকে উপস্থাপন করে। এই উপস্থাপন যে যত ভালোভাবে করবে, তার লেখায় তত বেশি সমাদৃত হবে। আমি কিছুদিন আগে দেখেছিলাম যে একটি সংখ্যা বের হয়েছিল, সেখানে যখন হুমায়ুন আহমেদ স্যার জীবিত ছিলেন, সেটা ছিল ছাগল সংখ্যা। অনেকেই সেখানে লিখেছেন। তো সেখানে আমি দেখলাম যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার যে লেখাটি লিখেছেন ছাগল সম্পর্কে, সেটি খুবই মানে অনেক কিছু শিখার আছে গল্পটার মধ্যে। আর হুমায়ুন আহমেদ যে লেখাটা লিখেছেন, সেটি তুলনামূলকভাবে একটু মনে হয়েছে নর্মাল, কিন্তু আমার কাছে খুব আকর্ষণ লেগেছে তার লেখার ভঙ্গিটার কারণে। হুমায়ুন আহমেদ স্যার এত সুন্দর করে চমৎকারভাবে সহজ সরল ভাষায় এমনভাবে লিখেছেন যে আমার কাছে মনে হয়েছে একটি চমৎকার গদ্য সাহিত্য হয়ে উঠেছে। এই বিষয়টাই যে একই গল্প, আপনার প্রেমের গল্প হোক, আপনার কোনো দুঃখের গল্প হোক, আপনার গ্রামের গল্প হোক, শহরের গল্প হোক, আপনার বন্ধুর গল্প হোক, সেটি আপনাকে নিজে আগে উপলব্ধি করতে হবে এবং আপনি কিভাবে সেটাকে উপস্থাপন করবেন, সেটাকে আপনাকে আগে নিজেকে ভেবে নিতে হবে। ছোট গল্পের মূলত 4টি উপাদান থাকে, কিংবা আমরা বড় গল্পের কথাও বলতে পারি যে এখানে বড় গল্পে 4টি উপাদান রয়েছে। প্রথম উপাদান হচ্ছে প্লট, তারপরে হচ্ছে চরিত্র, তারপর হচ্ছে সেটিংস এবং তারপরে হচ্ছে থিম। তো আমরা এই ছোট গল্পের 4টি প্রধান অংশ, প্লট, চরিত্র, সেটিংস এবং থিম, এই 4টি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জানার চেষ্টা করব যে ছোট গল্প লিখতে হলে আমাদের
কি কি বিষয়গুলোর উপরে আমাদের জোর দিতে হবে। তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে গল্প লেখার আগে, এই কলাকৌশলগুলো লেখার আগে আমাদেরকে অন্যের গল্পগুলো পড়তে হবে। অন্য গল্প পড়ার মধ্যে কিছু বিষয় আছে। আপনাকে অন্যের গল্প পড়তে এবং লিখতে পাঠকের চোখ দিয়ে দেখতে হবে। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি একটি গল্প লিখতে চাচ্ছেন। যখনই লেখা শুরু করবেন তখনই চিন্তা করবেন আপনি লিখছেন কিন্তু পড়ছে কোনো একটা পাঠক। যে পাঠকটি আপনি কি বলছেন বা কি লিখছেন সেটা কিন্তু সে জানে না। যেহেতু সে জানে না আপনি যা লিখছেন, আপনি নিজেই লিখছেন কিন্তু যখন পাঠক হিসেবে আবার ওটাকে পড়ছেন সঙ্গে সঙ্গে, হয়তো আপনি 4 লাইন লিখেছেন, 5 লাইন লিখেছেন, যখন আপনি পড়ছেন তখন চিন্তা করবেন আমি একজন পাঠক, আমি এটা বুঝতে পারছি কিনা। আপনিই লেখক, আপনিই পাঠক। যখন লিখছেন আপনার কল্পনা থেকে আপনার প্লট সাজিয়ে লিখছেন। আমি প্রথমে বলছি প্লট ছোট গল্পের একটি বিশেষ অংশ। প্লট যখন সাজাচ্ছেন সেটা আপনি পাঠক হিসেবে পড়ে দেখুন যে আপনি বুঝতে পারছেন কিনা। অর্থাৎ আপনি যা বলছেন সেটা একজন পাঠক হিসেবে আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনার অন্য পাঠক সেটা কিভাবে বুঝবে। এই জিনিসটা অত্যন্ত ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে। আর ধরে নিন আপনি একটি গল্প লিখছেন, সেখানে আপনি কাহিনী তৈরি করবেন। এটা কিছুক্ষণ আগেও আমি বলেছি, আবার বলছি। কাহিনী লেখার একটা নিজস্ব স্টাইল থাকতে হবে। ধরুন আজ থেকে 1000 বছর আগে বা আজ থেকে 500-700 বছর আগে যখন আরব্য রজনী লেখা হয়েছে, আরব্য রজনী লেখার নিজস্ব কিন্তু একটা স্টাইল রয়েছে। তার বর্ণনা ভঙ্গিতে সে লিখে দিয়েছে। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিন্তা করেন, তিনি কিন্তু তার বর্ণনা ভঙ্গিতে লিখে গিয়েছেন। আপনি যদি হুমায়ুন আহমেদকে চিন্তা করেন, তিনি কিন্তু তার বর্ণনা ভঙ্গিতে লিখে গিয়েছেন। আপনি যদি মোহাম্মদ জাফর ইকবালকে চিন্তা করেন, তিনি তার বর্ণনা ভঙ্গিতে লিখছেন। আপনি কি ড্যান ব্রাউনের যদি বই পড়েন, বাংলা না ইংলিশে পড়তে হবে, তাহলে তার ভাবধারাটা, তার স্টাইলটা আপনি বুঝতে পারবেন। অনুবাদের ক্ষেত্রে আসলে যিনি অনুবাদক তার নিজস্ব একটি স্টাইলের মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আমি দেশি যারা লিখছেন তাদের কথাই বলছি। এটাকে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আপনি যা লিখছেন সেগুলো কেমন হবে। যেমন আপনি লিখতে লিখতে কিন্তু আপনার চরিত্রগুলো আপনি যেভাবে কল্পনা করেছেন, এই চরিত্রটি এরকম থাকবে, এই চরিত্রটি এইভাবে হাঁটবে, এই চরিত্রটি এইভাবে কথা বলবে, কিন্তু যখন লেখা শুরু করবেন তখন কিন্তু এটি আপনার কন্ট্রোলে থাকবে না। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে নাও হতে পারে। যদি ঘটনাটা এরকম ঘটে তাহলে ধরে নিতে পারবেন যে আপনি যা লিখছেন তা সঠিকভাবে লিখছেন এবং তা ভালো হচ্ছে। কারণ কেউ একজন আপনার ভিতরে রয়েছে যিনি আপনাকে দিয়ে লেখায়। আপনি শুধু কলাকৌশলটাই জানেন। লেখাটা উপর থেকে বা ভিতর থেকে আসে। এই বিষয়টা আসলে সবসময় খেয়াল রাখতে হবে। এছাড়া এই কথাটা একটু আগে বলেছি যে আপনি যখন কোনো কিছু বলবেন, এটি ছোট গল্পের ক্ষেত্রে হোক অথবা বড় গল্পের ক্ষেত্রে হোক। ছোট গল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অনুযায়ী যে আমরা কিছু বলবো, কিছু অংশ রেখে দিব। কিন্তু ছোট এবং বড় গল্প যাই হোক, সেটা উপন্যাস হোক বা যাই হোক, সেখানে আপনি যখন কিছু বলবেন, যে অংশটুকু আপনার বলা প্রয়োজন ওই অংশটুকুই বলবেন, বাকিটি আপনি রেখে দিন। কেন রাখবেন? যেন পাঠক যিনি পড়বেন তার মধ্যে একটা জগৎ তৈরি হয়। তিনি তার মতো একটি জগতের মধ্যে এটা নিয়ে কল্পনার একটা জগৎ তৈরি করে ভাবতে পারেন। এই অংশটুকু তার উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এছাড়া এই অন্যের যে লেখাগুলো আছে, ধরুন আপনি একটি লেখা লিখতে চাচ্ছেন সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন যখন আপনি লিখবেন তখন অন্যের একটা লেখা পড়বেন, অন্যরা কিভাবে লিখছে এই বিষয়ে অনেকগুলো বই পড়ে নেবেন। বই পড়ার অর্থ না যে আপনি সেটাকে নকল করছেন। আপনি সেখানে কৌশলটা দেখার চেষ্টা করুন যে এই লেখক কিভাবে তার কৌশলটাকে প্রয়োগ করেছে। সেই কৌশলটা নিজের মধ্যে নিয়ে নিজের মতো করে লিখুন। তাহলে আপনি সঠিক একটি গল্প লিখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা রাখছি। ছোট গল্পের যে 4টি প্রধান অংশ রয়েছে, প্লট, চরিত্র, সেটিংস এবং থিম, এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা আগামী পর্বে আলোচনা করব। আশা করছি আপনাদের গল্প লেখার যে ক্লাসগুলো আমি পড়াবো সেখানে আপনাদের ভালো লাগবে। এবং আমি আগেই বলেছি, লেখক হিসেবে আপনাকেই লিখতে হবে। শুধু কৌশলটা হয়তো আমি বলবো। যদি এখান থেকে আপনি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আমি মনে করব যে আমার এই কলাকৌশল বলাটা সার্থক। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।